নেতাকর্মী অন্যায় করলে ব্যবস্থা নেয় বিএনপি, যশোরে তারেক রহমান। দ্রুত নির্বাচনী অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ফ্যাসিবাদের বোঝা বহন করছে এটিএম আজহার। মুক্তি না দিলে ৩ কোটি কর্মীকে জেলে নিতে হবে, লক্ষ্মীপুরে জামায়াত আমির। বাসের ডাকাতি শ্লীলতাহানির ঘটনায় এবার মির্জাপুর থানার এএসআই বরখাস্ত। সাভারে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জে গ্রামে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। রাজশাহীতে জমি নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে নিহত 2। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বিএনপি একমাত্র দল যারা নিজ দলের কর্মীদের অন্যায়কে প্রশ্রয় দেয় না। যশোর জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈর শাসকের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের যেন ভুলে না যায়। প্রেস ক্লাবে আলোচনার সভায় এ কথা বলেন তিনি। বাকিটা জানাবেন গালিব ইবনে রিয়াজ। ১৬ বছর পর যশোরে জেলা বিএনপির সম্মেলন। ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যারা নিজ দলের কর্মীদের অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। যখন মানুষকে, আমাদের শত শত নেতা কর্মীকে গুম খুন করার মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল, যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে। বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ। এদিকে প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের সবসময় স্মরণ রাখতে হবে। এ সময় তার কর্মময় জীবনকে স্মরণ করেন বক্তারা। বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নয়, অনেকে অনেক কিছু লিখেছে, বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায়, আমি মনে করি হি ইজ দ্য ম্যান। দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। খুশি হয়েছি যে তাকে অন্তত মরণোত্তর একটা রিকগনিশন দেওয়া হলো। প্রেস ক্লাবে অন্য এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, তার দল ক্ষমতায় এলে শ্রমিকের অধিকার আদায়ে কাজ করবে। মহান আল্লাহ তাআলা যদি কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি এই দেশের মানুষ আমাদের দেয়, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি, আমি যদি কোনো সুযোগ পাই, আমি সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেগুলো পূরণের জন্য। এ সময় হাইওয়ে সিএনজি অটোরিকশা চালানোর দাবি যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন মঈন খান। যুক্ত হয়েছে আমি বিশ্বাস করি, আপনারা কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারকে ৩ কোটি নেতাকর্মীকে জেলে নেওয়ার প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির। লক্ষ্মীপুরে দীর্ঘ ২৮ বছর পর জামায়াতের গণজমায়েতে আরও বলেন, ফ্যাসিবাদকে ৬ মাস আগে তাড়ানো হলেও এটিএম আজহার এখনও ফ্যাসিবাদের বোঝা বহন করছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বেচ্ছায় ২৫ ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা দেবেন তিনি। নাসিম শুভর তথ্য ও ছবিতে বিস্তারিত। আমরা দেখতে পাচ্ছি
দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর গণজমায়েত। তাই সকাল থেকে শহরের আদর্শ সামাদ সরকারি স্কুল মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ৬ মাস আগে ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের বোঝা এখনও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বয়ে বেড়াচ্ছেন। ২৫ ফেব্রুয়ারির মধ্যে আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারকে জামায়াতের ৩ কোটি নেতাকর্মীকে জেলে নেয়ার প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ৬টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। আগামী ২৫ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের ৩ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই ৩ কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ২৪-এর গণ অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল সকল দুঃশাসন ও দুর্নীতির অবসান হবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদদের জীবন এমন হওয়া উচিত যেন ক্ষমতা চলে গেলে পালিয়ে দেশ ছাড়তে না হয়। তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা, আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর। এখন কি রাজার হালতে আছে তারা? এমন জীবনের প্রতি ধিক্কার, যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয়। এমন রাজনীতিকে ঘৃণা করি, যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। সবশেষ ১৯৯৬ সালে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর তৎকালীন আমিরের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ২.৫ যুগ পর জেলায় এ গণজমায়েতে শরিক হন লাখো নেতাকর্মী। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজিক দিয়েছেন, আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। এখন লক্ষ্মীপুর। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর মির্জাপুর অংশে বাসে ডাকাতি ও নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় এবার মির্জাপুর থানার এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সাভার থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে ঘটনার ৩ দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় এই বিষয়ে মামলা করা হয়। প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলে আমরি ট্রাভেলসের ইউনিক রোড রয়্যালস নামে একটি চলন্ত বাসে ডাকাতি শ্লীলতাহানির ৪ দিন পর ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সাভার থেকে শহীদুল ইসলাম মুহিত, সবুজ ও শরীফুজ্জামান শরীফকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এর আগে শুক্রবার ভোরে ভুক্তভোগী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্র ও যাত্রীদের ভাষ্য থেকে জানা যায়, গেল সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে ছাড়ে বাসটি। রাত ১২টা ৩৫ বাসে ডাকাতি শুরু হয়। ৩ ঘন্টা ধরে ডাকাতি চালায় ডাকাত দল। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। এক পর্যায়ে ডাকাতরা বাস থেকে নেমে গেলে চালক বাস ছাড়তে অস্বীকৃতি জানালে যাত্রীদের চাপের মুখে বাস ছাড়তে বাধ্য হয়। যাত্রীরা প্রথমে বাসটি নিয়ে মামলা করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় যান। সেখানে তখন ওসি ছিলেন না বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নেওয়া হয়। শনিবার এক প্রেস কনফারেন্সে ৩ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ৩ জন ডাকাতির ঘটনা স্বীকার করেছেন। এছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির ৩ জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। নারীদেরকে ধর্ষণ বা শ্লীলতাহানির এরকম একটি বিষয় এখানে এসেছে। তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথেও কথা বলেছি। তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে, আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে। এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামের পর মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন টাঙ্গাইল।
সুনামগঞ্জের ঠাকুরভোগ গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আধিপত্য বিস্তারে এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের তুমুল সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রণক্ষেত্র সুনামগঞ্জের ঠাকুরভোগ গ্রাম। 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। স্থানীয়রা জানান, গ্রামের নূর মিয়া ও সুফি মিয়ার শত্রুতা পুরনো। এর জেরে সুফির গ্রুপ শিরনি বিতরণে নামলে বাধা দেয় নূরের অনুসারীরা। বাগপিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 গ্রুপের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্তিগঞ্জ থানা পুলিশের 2টি দল। আওয়ামী লীগ বিএনপির বিষয় না, বিষয় হলো গ্রামের ঘটনাটা। যে সিন্নি বিতরণ নিয়ে বৃষ্টি হয় না, বৃষ্টি উপলক্ষে এক পার্টি কালকে সিন্নি বিতরণ করছে, এক পার্টি আছে সিন্নি বিতরণের কথা। এদিকে রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই 2 জন নিহত ও আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বলছে পুলিশ। তামজিদ মির্জা, এখন। অনিয়ম আর নৈরাজ্যের বেড়াজালের রাজধানীর গণপরিবহন। যত্রতত্র যাত্রী ওঠানামা, অসুস্থ প্রতিযোগিতায় অতিষ্ঠ সাধারণ যাত্রীরা, সাথে মরার উপর খাড়ার ঘা ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পরিবহন মালিকদের দাবি, মালিক শ্রমিকের দ্বন্দ্বে কার্যকর করা যাচ্ছে না সরকারি উদ্যোগ। আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পুরনো সংস্কৃতি বদলে গণপরিবহন ব্যবস্থায় সংস্কার আনতে জোরালো পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। এই শহরে রোজকার যাতায়াতে পরিবহন বলতে ভরসা জরাজীর্ণ লোকাল বাস। নগরীতে চলার পথে যার আরেক নাম ভোগান্তি। নিয়মের তোয়াক্কা না করে ছুটে চলাই এখানে নিয়ম। রাস্তার মোড়ে গাড়ি থামানো নিষেধ সত্ত্বেও বিভিন্ন কোম্পানির বাস যানজট সৃষ্টি করে যাত্রী তোলায় ব্যস্ত। ট্রান্সপোর্টের ব্যাপারে কোনো সুবিধায় সন্তুষ্ট না আমরা এই দেশে। টিকিট সিস্টেম করলে সুবিধা হবে কি? অবশ্যই সুবিধা হবে, অনেকটা ভালো হবে আমাদের। একদমই সন্তুষ্ট না ভাই, যানজট অনেক বেড়ে গেছে ভাই। এইখানে স্টপেজ হয়তো বা 2 মিনিট থাকার কথা, এখানে 10-15 মিনিট ব্যয় করতেছে, তাহলে আমাদের জন্য সমস্যা না? তবে চালকরা বলছেন, নির্দিষ্ট স্ট্যান্ডে যাত্রীরা বাসে ওঠানামা করতে না চাওয়ায় এমন পরিস্থিতি। যাত্রী মানলে আমরাও মানবো, আমরা মানলে যাত্রীও মানবো। রাস্তা তো ক্লিয়ার রাখছি আমি, আরো তো গাড়ি আসে। আমাদের তো একটা স্ট্যান্ড দরকার গাড়ি রাখার মতো, সেটা তো কোনো ভাবেই পাইতেছি না। 10 টাকার দাঁড়ায় সামনে গাড়ি, আমি তো সিরিয়ালে আছি, আমি লাইনে আছি, আমি চলে যাবো। বাসের এমন অনিয়মের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় হঠাৎ জুড়ে বসেছে ব্যাটারি চালিত অটোরিকশা। গেল বছরের মাঝামাঝির পর দখল নিতে থাকে ঢাকার মূল সড়কের, যা দিন দিন যানজট বাড়িয়ে গতি কমাচ্ছে রাজধানীর। অটোরিকশা মেন রাস্তায় চলার কথা না চলতেছে, যেহেতু যে যেভাবে পারে ঢুকে যাচ্ছে, প্রতিদিনই ডেলি 2-4-10টা লোকের পা ভাঙতেছে, জনগণ দেখছে নীরবে থাকতেছে। যদি এই রিক্সা আর অটোটারে প্রত্যেক চক্করে আসতে পারবে না, মেন রোডে আসতে পারবে না, যদি এটা করা যায় তাহলে অর্ধেক রাস্তা ফ্রেশ হয়ে যায়। এই রুটেই চলেন সব? আমি সবসময় এই রোডেই চলি, এই রোডে আমার গাড়িটা চলে, কিন্তু নির্যাতিত ভাই এই বাংলার জমিনে আছি ভাই, মুখ খুলবো না। জান, প্রথমভাবে আমরা তাদেরকে সরিয়ে দিচ্ছি যে এইভাবে থাকলে তো অনেক সমস্যা, তারপরেও যারা শুনতেছে না তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া সেটা নিচ্ছি। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে 2005 সালে কৌশলগত পরিপত্র তৈরি হয়, তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঠামোর মধ্যে আনা যায়নি। সে সময় 125টি রুটে গণপরিবহন চলাচলে রুট পারমিট থাকলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 350-এরও বেশি। নগরীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ কর্তৃক এ ধরনের নির্দেশনা বিভিন্ন জায়গায় দেয়া থাকলেও সেটি মানা হচ্ছে না, ঘটছে উল্টো ঘটনা। আমরা দেখছি যেখানে নির্দিষ্ট বাস থামার কথা সেখানে না থেমে বাসগুলো থামছে রাস্তার মোড়ে কিংবা মাঝখানে। এভাবে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী এবং চালকদের সচেতন হওয়ার পাশাপাশি নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন কঠোর আইন প্রয়োগ। সুশৃঙ্খলের বেনিফিশিয়ারি হবে এই ঢাকার যারা জনগণ আছে, কিন্তু
বিশৃঙ্খলের বেনিফিশিয়ারি কিন্তু এই পরিবহনের মালিক। পরিবহন নেতাদের স্বীকারোক্তি, মালিক শ্রমিক বিরোধিতায় আলোর মুখ দেখছে না সরকারের উদ্যোগ। এই পরিবহন সেক্টরকে শৃঙ্খলা আনয়নের জন্য যা যা করণীয় দরকার আমরা সহযোগিতা করব, কথা দিয়েছি, কারণ আমরাও চাই এই সেক্টরে শৃঙ্খলা ফিরে আসুক। এই গাড়িগুলি কাউন্টার সিস্টেমে চলতে হবে এবং পজ মেশিনে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। পরিবহন বিশেষজ্ঞদের দাবি, গণপরিবহন সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে প্রকৌশল ও কারিগরি জ্ঞানকে গুরুত্ব দেয়া সহ সমস্যার মূলে হাত দিতে হবে। গণপরিবহনটাকে সুশৃঙ্খল করলে কাজ হিসাবে দৃশ্যমান দেখাতে পারবে। ঢাকা শহরের যানজটটা দূর হওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা থাকবে এবং এটার সাথে সংশ্লিষ্ট যেহেতু আম জনতা, তারা কিন্তু লাইক করবে। এই সুযোগটা আমার মনে হয় একটা ডাই হার্ড সিচুয়েশনের মতো ব্যবহার করে এটা করতে হবে। ঢাকার বাস কবে নির্ধারিত রুট ধরে চলাচল করবে, আর কবেই বা ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ আনা যাবে, এমন প্রশ্ন যখন নগরবাসীর মনে, তখন সরকারি সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কি ভাবছে? আমরা চেষ্টা করছি এবং সেটার ফলাফল আসবে, কিন্তু তাই বলে এই যে মানে দৃশ্যমান উন্নতি আমরা এই মুহূর্তেই পাচ্ছি না। 2 সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট, তারা আসলে নীতিমালা, খসড়া নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে এবং একটা বুয়েটকে দিয়ে একটা স্পেসিফিকেশনে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গণপরিবহন ব্যবস্থাপনায় সমস্যা সমাধানে দীর্ঘসূত্রতা কাটিয়ে ধীরে ধীরে বাস মালিক পক্ষকে নিয়মের আওতায় আনার উদ্যোগ দেখার অপেক্ষায় নগরবাসী। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জুলাই বিপ্লবের পর দেশে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে জাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ত্রয়োদশ জাকাত ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অনুষ্ঠানে আইন ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের দুর্বলতা উতরে রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করার আহ্বান জানান দেশি বিদেশি বক্তারা। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। ধনীর সম্পদে গরিবের অধিকার প্রতিষ্ঠার ধর্মীয় বিধিনিষেধ জাকাত, যার মূল উদ্দেশ্য সমাজে ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা সৃষ্টি করে দারিদ্র্য দূরীকরণ। মাহে রমজান আসন্ন, এরপরই ঈদ উল ফিতর, যেখানে অবস্থাসম্পন্ন মুসলমানরা জাকাত আদায় করেন। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের হিসাবে প্রতি বছর দেশে 1 লাখ কোটি টাকার জাকাত হয়। তবে ব্যক্তিগতভাবে ও সমন্বয়হীন জাকাত আদায়ের কারণে বঞ্চিত থাকেন নিম্নবিত্তরা। জাকাতের হিসাব, আহরণ, বন্টন ও সচেতন করতে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাকাত মেলার। এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাকাতকে শুধু ইবাদত হিসাবে না দেখে তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে মনোযোগী হতে হবে। একাডেমিক এরিনাতে যদি আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে অথবা মাদ্রাসাগুলোতে যদি মডার্ন ইস্যুগুলো যদি তুলে ধরা যায়, তাইলে তারা বুঝবে এবং এগুলো নিয়ে ওয়াইড রেঞ্জের ডিসকাশন হবে মানুষের মধ্যে। রাষ্ট্র অন্তত 3টা বিষয় কিছু করলেই অন্তত জাকাত আদান প্রদানের বিতরণের ব্যাপারগুলোতে একটি সুস্থ সাবলীল পরিস্থিতি গড়ে উঠতে পারে। এ সময় ওয়ার্ল্ড জাকাত অ্যান্ড ওয়াকফ ফোরামের সাধারণ সম্পাদক বিশ্বের অন্যান্য দেশের জাকাত পদ্ধতি তুলে ধরেন, বাতলে দেন আধুনিক বিলি বন্টন পদ্ধতি। Such as inflation, unemployment, income inequality persist. However, these obstacles present an opportunity and a challenge to all of us to rise from what we face together, one that is deeply enshrined in our faith in the Islamic social finance. অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, জাকাতের দৃশ্যমান প্রভাব থাকতে হবে। দেশের আয়কর পদ্ধতি ও ব্যবসায়ীদের নৈতিকতার সংস্কার ছাড়া সফলতা আসবে না বলে মনে করেন তিনি। মানুষের নৈতিকতা বিহীন যখন ভাবে আমরা তৈরি হই, আমরা যখন আস্তে আস্তে যাই, তখন না ট্যাক্সের দায় বোধ করি, না জাকাতের দায় বোধ করি, না ধর্মীয় যে দায় আমাদের, না আমরা সেটা বোধ করি। এই সমাজটা আমরা অবশ্যই চাই না। জাকাত মেলায় অংশ নিয়েছে বিভিন্ন দাতব্য সংস্থা, ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স প্রতিষ্ঠান ও প্রকাশনী স্টল। সেখান থেকে জাকাতের সঠিক হিসাব নিরূপণ ও এই সম্পর্কিত জিজ্ঞাসার উত্তর এবং পরামর্শ দিচ্ছেন কনসালটেশন ডেস্ক। রকিবুল রাহাত, এখন, ঢাকা।
উত্তাপ কমাতে চলতি অর্থবছরে রাজধানী জুড়ে 2 লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যার পরিচর্যায় নিয়োগ দেওয়া হয় 47 মালি। কিন্তু 7 মাস না পেরোতেই ঢাকার রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না সেসব গাছ। এমন অবস্থায় সিটি কর্পোরেশন আবারও নতুন করে গাছ লাগানোর উদ্যোগের কথা বলছে। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। পরিচর্যার অভাবে ফুলকুড়ি ঝরে পড়েছে আগেই। এখন প্রতিদিন ট্রাকের ধাক্কায় গাছগুলোর মাথা ভাঙতে ভাঙতে শুধু মৃত্যুর অপেক্ষা। ইতোমধ্যে তেজগাঁওয়ের আনিসুল হক সড়কে লাগানো প্রায় লাখখানেক গাছের সংখ্যা নেমে এসেছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায়। উত্তাপ কমাতে 2024-25 অর্থ বছরে রাজধানী জুড়ে 2 লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটি জানায়, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত 1,35,000 গাছ লাগানো হয়েছে, যার মধ্যে 2024 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত লাগানো হয়েছে 90,000 গাছ, আর বাকি 45,000 গাছ লাগানো হয়েছে চলতি বছর। এসব গাছের পরিচর্যার জন্য 47 জন মালিও নিয়োগ দেয় ডিএনসিসি, যদিও তাদের কোনো কার্যক্রম চোখে পড়ে না নগরবাসীর। ফলে একরকম অযত্ন আর অবহেলায় হারিয়ে গেছে বেশিরভাগ গাছ। দিন দিন আমাদের টেম্পারেচার বাড়ছে, তো সেই ক্ষেত্রে গাছ লাগানোটা অনেক বড় একটা ভূমিকা রাখে। বিভিন্ন মিডিয়াকে নিয়ে এসে গাছ লাগানো হচ্ছে, উদ্বোধন করা হচ্ছে, বাট নেক্সট যে পরিকল্পনা, এই দুটোগুলোকে বাঁচিয়ে রাখার কোনো পরিকল্পনা মনে হয় না সিটি কর্পোরেশনের কখনো ছিল বা কখনো আছে। তারা গাছ লাগায় চলে যায়, শেষ, তাদের কাজ শেষ। বাট দে শুড কাম ব্যাক এন্ড সি হোয়াটস গোয়িং অন। প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের সচেতন হওয়া উচিত, গাছের পরিচর্যা করা উচিত। যারা এটার দায়িত্বে আছে তাদেরই উচিত যথাযথ পদক্ষেপগুলো নেওয়া। এমন অবস্থায় সিটি কর্পোরেশন বলছে, পরিকল্পনায় খানিকটা বদল এনে সড়ক বিভাজক এবং খালের পাড়ে সংস্থাটি এবছর আগের 2 লাখ সহ মোট 2.5 লাখ গাছ লাগাবে। আমাদের যে শহরের মধ্যে মিডিয়ানগুলোতে গাছ লাগানো এবং বেশি প্রায়োরিটি দিচ্ছি আমরা আমাদের যে 21টি খাল এখন আমরা সংস্কার করতে যাচ্ছি, সেই খালের 2 পারে আমাদের এই গাছগুলো পরবর্তী যে অংশটা বাকি আছে সেটা লাগাবো। একই সঙ্গে এ পর্যন্ত লাগানো গাছের 80% টিকে আছে বলে দাবি করেন এই কর্মকর্তা। আমি যতদূর জানি যে আমাদের 20% গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু 80% গাছ টিকেছে। যদিও সরেজমিনে এসব গাছের অস্তিত্ব মেলেনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পরিচর্যা না করে দায়সারা প্রকল্প বাস্তবায়ন করে জনগণের অর্থের অপচয় করছে সিটি কর্পোরেশন। যেনতেনভাবে যে কোনো জায়গায় যখন গাছ লাগানো হয়, এই গাছগুলো পরবর্তীতে টিকে না। আরেকটা বিষয় হচ্ছে যে প্রকল্প নির্ভর এই যে গাছগুলো লাগায়, তারা সংখ্যার দিকে যতটা যত্নশীল থাকে, সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। ঢাকা শহরে এভাবে চলতে থাকলে অর্থের অপচয় তো চলছে, জনগণের অর্থ অপচয় চলছে, এটা চলবে, কিন্তু আমরা বেনিফিটটা পাবো না। রাজধানীর তাপমাত্রা কমাতে ডিএনসিসি এলাকার মিরপুর, মহাখালী, বনানী, গুলশান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ লাগানো হয়, কিন্তু 7 মাস না পেরোতেই ঢাকার রাস্তা থেকে হারিয়ে গিয়েছে সেসব গাছ। এমন অবস্থায় নগরের জীববৈচিত্র্য এবং প্রাণ প্রকৃতি রক্ষায় সিটি কর্পোরেশনকে সুষ্ঠু নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। গেল বছর আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে মাথা গোঁজার ঠাঁই হারায় প্রায় 8,000 পরিবার, যাদের মানবেতর দিন কাটছিল অন্যের দ্বারে ঘুরে। এমন 85 পরিবারের মাঝে দোতলা ঘর হস্তান্তর করেছে নৌবাহিনী। বিশেষায়িত দোতলা এইসব ঘরে বন্যা হলে উপরে থাকার ব্যবস্থা রয়েছে। বাকিটা জানাবেন হোসেন জিয়াদ। 2024 সালের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যায় কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম। পানিবন্দী হয়ে পড়ে লাখ লাখ মানুষ। বন্যায় ডুবে যায় ঘরবাড়ি, ফসলের মাঠ, ভেসে যায় পশু পাখি, কোটি কোটি টাকার মাছ। শুধুমাত্র ফেনীতেই ঘর হারিয়ে নিঃস্ব হন 1800 পরিবার। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও 6,500 ঘর। সে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের একজন রহিমা খাতুন। পেশায় পরিবহন চালক স্বামী, দুর্ঘটনায় আহত হয়ে বেকার। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে গত 6 মাস থেকেছেন অন্যের ঘরে। নৌবাহিনীর কল্যাণে এখন দোতলা নতুন ঝকঝকে ঘর পেয়েছেন সে রহিমা, যে ঘরে শোভা পাচ্ছে সামান্য সহায় সম্বল। এমন প্রায় 85টি ঘর উপহার পেয়েছেন ফেনীর গৃহহীন অসহায় মানুষ। আবেদন করছিলাম, তখন নৌবাহিনীরা আসছিল, আমার ঘরটা দেখছে, পরিদর্শন করছে, দেখছেন ঘরটা বড় একটা বিপজ্জনক, পড়িয়ে গেছে। ঘরে ঢুকছি যেন খাট পালং বাউরে কিছু নেই, এনে এতে বিশেষ শুয়েছি, আলমারি টালমারি সব কিছু গেছে, কিছু নেই।
যথেষ্ট আলহামদুলিল্লাহ। এখন তো মনে করেন কদুর মাথা গুঞ্জাবে ঠাই লইছে। তারপরে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে হিসাবে বাংলাদেশ নৌবাহিনীর থেকে একটা ঘর পাইলে আমরা অনেক খুশি। নৌবাহিনীর কর্মকর্তারা জানান এসব ঘর দোতলা ও বিশেষায়িত। ভবিষ্যতে বন্যা হলে উপরে উঠে থাকা যাবে এমন ব্যবস্থা রাখা হয়েছে। গৃহ নির্মাণ কাজে অন্যান্য সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান নৌবাহিনীর কর্মকর্তারা। বন্যায় ক্ষতিগ্রস্ত অত্যন্ত দুর্দশাগ্রস্ত পরিবারের মাথা গোঁজার জন্য একটি মানসম্মত নতুন কাঠের বাড়ি নির্মাণ করে দেওয়ার মাধ্যমে ফেনী সদর ও ফুলগাজী উপজেলার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে। আমাদের এই উদ্যোগ অনুসরণ করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তমান ব্যক্তিবর্গ আরও উদ্যোগী হয়ে আপনাদের সাহায্যে এগিয়ে আসবেন। যে আপনাদের এই কাজটি ভবিষ্যতে আরও এগুলো মানে চলতে থাকবে, মানবতার কল্যাণে আপনারা কাজ করবেন এবং আপনাদের দেখা দেখি আরও যে সংগঠনগুলো আছেন তারা এখানে সকল ধরনের প্রতিষ্ঠানই এখানে কাজ করেছে। জেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের হিসাবে বন্যায় শুধুমাত্র ফেনীতেই মৎস্য, কৃষি, অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৫০০ কোটি টাকা। এই অঞ্চলে সরকারের পরিকল্পিত সহযোগিতা চান স্থানীয়রা। প্রতিদিন ওনারা সকালে আসতো, বিকেলে আসতো, আসি দেখে শুনে ওই ঘরগুলা খুব সুন্দর মানের নির্মাণ করেছে। আমরা এই মাথিয়ারাবাসী খুবই খুশি। কৃষি মৎস্য যেটা বলছেন মানে কিছু লোন দিতে পারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে, অথবা সরকার যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করে ওই পরিকল্পনাগুলো গ্রহণ করলে আমাদের এলাকায় খুবই উপকার হবে। ২০২৪ সালে দেশের ১১ জেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়ে ৮,৫৪,০০০ পরিবার। ক্ষতিগ্রস্ত হয় ৫৪ লাখ মানুষ আর মারা যায় ৫৯ জন। হোসাইন জিয়াদ, এখন, ফেনী। সাপ্তাহিক ছুটির দিনে দর্শক, পাঠক, লেখকের পদচারণায় জমে উঠেছে অমর একুশে বইমেলা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম। মিম, আজকে মেলায় কোন ধরনের বই বেশি বিক্রি হচ্ছে জানাবেন এবং পাঠকদের সমাগম কেমন দেখছেন? মুক্তি মেলা তো কিছুক্ষণ আগেই শুরু হলো, তো সেই জায়গা থেকে আসলে সকাল থেকে বেশ পাঠক এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং একই সঙ্গে কিন্তু আসলে যারা এই বইমেলাতে শুরুর দিকে আসতে পারেননি তারাও কিন্তু এখন শেষ দিকে আসছেন, যে নিজেদের পছন্দের যেই লেখকগুলো রয়েছেন বা লেখকরা রয়েছেন তাদের যে বইগুলো বেরিয়েছে সেই বইগুলি কিনতে। এবং এখনও পর্যন্ত কিন্তু পুরনো দিনের যে সেই বইগুলো, আমি একটু আগেই একজন পাঠক আসলে এসে একটি স্টলে জিজ্ঞেস করছিলেন পথের পাঁচালী বা আরণ্যক কোনো একটি বই আসলে হবে কিনা, অর্থাৎ বুঝতে পারছেন নিশ্চয়ই সেই বইগুলোর প্রতি এখনও পর্যন্ত কিন্তু মানুষের আকর্ষণ রয়েছে। যারা পড়েননি সেই বইগুলো সেগুলো এসে মেলায় খোঁজার চেষ্টা করছেন, থাকলে কিনে নিয়ে যাচ্ছেন। আর আজ ছুটির দিন হয়, হ্যাঁ অনেকটাই পাঠক দর্শনার্থীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে, তবে কোন ধরনের বই আজ বেশি বিক্রি হচ্ছে সেটি এখনই বলা বেশ মুশকিল, কারণ এক একজন পাঠকের পছন্দ এক এক রকমের বই। প্রতিদিন 4টা পর্যন্ত কিন্তু নতুন বই জমা নেওয়া হয় এবং 4টার পর নতুন বই কতটি এসেছে এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা কতটি সেগুলো জানানো হয়। অর্থাৎ প্রতিদিনই নতুন নতুন লেখকদের নতুন বই আসছেন, নতুন বই মেলায় যুক্ত হচ্ছেন, সেই সঙ্গে নতুন পাঠকরাও যুক্ত হচ্ছেন। আর আজ যেহেতু ছুটির দিন, সেই জায়গা থেকে শিশু কিশোরদেরও বেশ আনাগোনা রয়েছে বই মেলাতে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে মেলা আর মাত্র হাতে গুনে গুনে 7 দিন বাকি আছে, এই দিনগুলোতে আসলে প্রকাশক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে এই সময়টাতে লেখক বা যারা প্রকাশক ছাড়াও আসলে তারা যারা পাঠকরা রয়েছেন সেই পাঠকদের সংখ্যাটা বাড়বে। অর্থাৎ দর্শনার্থী আমরা প্রতিদিনই দেখি যে মেলায় দর্শনার্থী বেশি পাঠকের তুলনায়, তবে পাঠকের সংখ্যাটা এই আগামী দিনগুলোতে ক্রমাগতভাবে বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এবং পাঠক বলতে আসলে মেলায় আসার পরে আমরা কিন্তু তাদেরকেই বুঝি যারা বই কিনে নিয়ে বাড়ি ফেরেন। হতে পারে আজকে যারা দর্শনার্থী তারাও পাঠক, যখনই কোনো বই পড়েন না কেন, কিন্তু মেলায় যারা আসছেন তারা মূলত বই কিনছেন কিনা সেটি বিবেচনা করে কিন্তু পাঠক গণনা করা হয়, এই একটি বিষয় কিন্তু রয়েছে। আর যারা দর্শনার্থী এবং পাঠকরা রয়েছেন তারা আসলে বলছিলেন যে মেলার সঙ্গে এই যে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসের সঙ্গে অমর একুশে বইমেলা একদম অর্থপ্রতভাবে জড়িয়ে রয়েছে। বইয়ের প্রতি মানুষের যে আবেগ অনুভূতি রয়েছে সেটির বহিঃপ্রকাশ কিন্তু আসলে এই বইমেলাতেই হয়ে থাকে। তাই তারা সব কিছুর মাঝেও বা এত ব্যস্ততার মাঝেও কিন্তু একটু সময় করে হলেও এই বইমেলাতে আসছেন। আর ছুটির দিন কিন্তু বলা চলে একদমই শেষ হয়ে গেছে। শুধুমাত্র
28 তারিখ অর্থাৎ শেষ দিন, মেলার শেষ দিন আবার আগামী শুক্রবার থাকবে, তো সেই দিনও হয়তো ভালো বেচাকেনা হবে বলে প্রকাশকরা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। অমর একুশে বইমেলা থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম। গাজায় চলমান অস্ত্রবিরতির আওতায় হামাস ইসরায়েলের শেষ বন্দি বিনিময় আজ। 1 দশক আগে গাজায় অনুপ্রবেশের পর আটক 2 ব্যক্তিসহ মোট 6 জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে আজই জন্মভূমিতে ফিরবেন ইসরায়েলে বন্দি 600-র বেশি ফিলিস্তিনি। এদিকে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিকল্প নিয়ে সৌদি আরবে চলছে আরব নেতাদের বৈঠক। বাকিটা জানাবেন নুছাদ কামাল। বৃহস্পতিবার ইসরায়েলকে হস্তান্তর করা 4 মরদেহের মধ্যে শিরি বিবাসের নাম উল্লেখ থাকলেও তার বদলে পাঠানো হয় অজ্ঞাত আরেক নারীর মরদেহ। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ভেস্তে যেতে বসেছিল শনিবারের বন্দি বিনিময় প্রক্রিয়া। তবে শুক্রবারই পরিচয় নিশ্চিত করে বিবাসের মরদেহ ফেরত পাঠায় হামাস। ফরেনসিক ল্যাবে নিয়ে পরিচয় পুনরায় শনাক্ত করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 2 শিশু সন্তান ও স্বামী সহ অপহৃত শিরি ও তার সন্তানদের হামাস খালি হাতে হত্যা করেছে বলে ইসরায়েল দাবি করলেও হামাস জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে তাদের। We came here tonight to pay our respects to the Bibas family. We're devastated, and those were very young children, and this is their mother, and as a human being, this is not right. We came to apologize for the delay in the arrival, for the murder, for the kidnaps. We don't have a government that takes responsibility, so we have to do it by ourselves. I live in the neighborhood, I just went down. এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় 19 জানুয়ারি থেকে চলমান অস্ত্রবিরতির আওতায় হামাস ইসরায়েলের শেষ বন্দি বিনিময় চলছে শনিবার। 1 দশক আগে গাজায় অনুপ্রবেশের পর আটক 2 ব্যক্তি সহ মোট 6 জিম্মিকে কঠোর নিরাপত্তার মধ্যে মুক্তি দিচ্ছে হামাস। রাফার আকাশে উঠছে ইসরায়েলি ড্রোন। রাফা সীমান্তে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় বন্দি বিনিময়। ইসরায়েলি জিম্মিদের হস্তান্তরের পর আজই জন্মভূমিতে ফিরবেন ইসরায়েলে কারাবন্দী 600-র বেশি ফিলিস্তিনি। অন্যদিকে 15 মাসের বেশি সময়ের ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত প্রায় গাজায় অস্ত্রবিরতির সুযোগে ফিরতে শুরু করেছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। শেষ ধাপের বন্দি বিনিময়ের পর ভঙ্গুর অস্ত্রবিরতির দ্বিতীয় দফায় গড়াবে না বলে শঙ্কা নিঃস্ব ফিলিস্তিনিদের। বিশ্লেষকরা বলছেন অস্ত্রবিরতির দ্বিতীয় ধাপ স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের, যা চায় না দখলদাররা। عدد ممكن أو أكبر عدد ممكن من الأسرى في إطار المرحلة الأولى، لأن المرحلة الأولى ليس يوجد فيها بعد سياسي أو ليس فيها اتفاقية سياسية. الإشكالية في المرحلة الثانية، لذلك هو يحاول أن এদিকে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিকল্প নিয়ে সৌদি আরবে চলছে আরব নেতাদের বৈঠক। গাজা উপত্যকা কিনে নেওয়া বা আত্মসাতের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না বলে আশ্বাস দিলেও পরামর্শ এটাই থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। নুসহাত কামাল, এখন বিশ্ব। হাতে কার্ড না থাকার পরও খেলে যাচ্ছেন জেলেনস্কি, আর এতে প্রাণ হারাচ্ছেন লাখো মানুষ। তাই সংঘাত নিরসনে ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনের সঙ্গে দুর্লভ খনিজ সম্পদের চুক্তি করার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, চুক্তিতে রাজি হতে স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধের হুমকি দেওয়া হয়েছে ইউক্রেনকে। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। আর মাত্র একদিন পরেই চতুর্থ বর্ষে পদার্পণ করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা দীর্ঘায়িত হওয়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। সমঝোতায় রাজি হতে চাপ প্রয়োগ করা হচ্ছে জেলেনস্কি সরকারের ওপর। যদিও কিয়েভকে ছাড়াই আলোচনায় বসেছে মস্কো ও ওয়াশিংটন। রয়েছে মার্কিন সহায়তা বন্ধের প্রচ্ছন্ন হুমকি। তবে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা সরে দাঁড়াক, লড়াই অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইউক্রেনীয় সেনারা। В 22-му і в 14-му в нас тоді не запитували, скільки ми зможемо, хоча ми цієї допомоги не мали. Скільки вони нам допомагали, тут раз отак, ось така ситуація, все вже звинувачують. Це не дуже правильно з боку таких держав, як Америка та তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন, হাতে কার্ড না থাকা সত্ত্বেও খেলে যাচ্ছেন জেলেনস্কি। এতে প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ।
ট্রাম্পের দাবি, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলেও বিপরীতটা মিলেছে ইউক্রেনের কাছ থেকে। Bad for Russia and it's bad for Ukraine and it's bad for us on a humanitarian basis. I've had very good talks with Putin and I've had not such good talks with Ukraine. They don't have any cards, but they play it tough. But we're not going to let this continue. This war is terrible. It would have never happened if I were president. সংঘাত নিরসনে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সঙ্গে দুর্লভ খনিজ সম্পদ চুক্তি করার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। মার্কিন ম্যাগাজিন ফরচুনের তথ্যমতে ইউক্রেনীয় ভূখণ্ডে টাইটেনিয়াম, লিথিয়াম ও ইউরেনিয়াম সহ 109টি খনিজ সম্পদ রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য $11.5 ট্রিলিয়ন। নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের বিনিময়ে এর 50% মালিকানা চেয়েছে যুক্তরাষ্ট্র। I think that President Putin and President Zelensky are going to have to get together because you know what? We want to stop killing millions of people. I think we're pretty close. Yeah, I think they want it. They feel good about it, and it's significant. It's a big deal. এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, খনিজ সম্পদ চুক্তির খসড়া যৌথভাবে প্রস্তুত করেছে কিয়েভ ও ওয়াশিংটন। України і США працюють над проектом угоди між нашими урядами. Це угода, яка може додати нашим відносинам і головне, деталі зробити так, щоб це могло. বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, চুক্তিতে রাজি হতে জেলেনস্কি সরকারকে স্টারলিং ইন্টারনেট সেবা বন্ধের হুমকিও দেয়া হয়েছে। যুদ্ধকবলিত ইউক্রেন ও তার সামরিক বাহিনীর জন্য একমাত্র ইন্টারনেট সরবরাহ করছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ঢাকা প্রিমিয়ার লিগ 2024-25-এর দল বদলের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন সাকিব আল হাসান। প্রিমিয়ার লিগের দুদিন ব্যাপী খেলোয়াড় নিবন্ধন কার্যক্রমের প্রথম দিনে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রেজিস্ট্রেশন করার জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সাকিব আল হাসান ও রূপগঞ্জ কর্তৃপক্ষ। এরই মধ্যে দলটির হয়ে খেলতে নিজের ছবি ও তথ্য পাঠিয়ে দিয়েছেন তিনি। তবে সাকিবকে দলে টানলেও তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আর দেশে আসেননি তিনি। গেল বিপিএলে চিটাগং কিংসের সঙ্গে চুক্তি করলেও শেষমেশ খেলা হয়নি এই অলরাউন্ডারের। এদিকে খেলোয়াড় নিবন্ধনের প্রথম দিনে গাজী গ্রুপের হয়ে খেলার জন্য নিবন্ধন করেছেন এনামুল হক বিজয় ও মুনিম শাহরিয়ার। প্রাইম ব্যাংকে খেলার জন্য নিবন্ধন করেছেন শামীম পাটোয়ারি ও নাইম শেখ। এছাড়া অগ্রণী ব্যাংকে খেলবেন ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। মোহামেডানের হয়ে নিবন্ধন করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ডিপিএল মাঠে গড়াবে আগামী 3 মার্চ থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ খেলতে দুবাই থেকে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ। শুক্রবার দিবাগত রাতে দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছায় শান্তরা। সন্ধ্যা অনুশীলনের কথা রয়েছে তাদের। সোমবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সে ম্যাচে কিউইদের বিপক্ষে জয় পেলে আসরে টিকে থাকার সম্ভাবনা জাগবে বাংলাদেশের। 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ টাইগারদের। নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নেতাকর্মী অন্যায় করলে ব্যবস্থা নেয় বিএনপি, যশোরে তারেক রহমান। দ্রুত নির্বাচনী অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ফ্যাসিবাদের বোঝা বহন করছে এটিএম আজহার। মুক্তি না দিলে 3 কোটি কর্মীকে জেলে নিতে হবে, লক্ষ্মীপুরে জামায়াত আমির। বাসের ডাকাতি শ্লীলতাহানির ঘটনা এবার মির্জাপুর থানার এএসআই বরখাস্ত। সাভারে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জে গ্রামে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। রাজশাহীতে জমি নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে নিহত 2। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।